প্রাথমিক ও উচ্চশিক্ষা বিদ্যালয়ে তোমাদের প্রত্যেকে স্বাগত। তোমাদের স্যার রবিউল ইসলাম গাজী। আজকের আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ক্লাস 6 অর্থাৎ ষষ্ঠ শ্রেণী আমাদের পৃথিবী ভূগোল বইটি নিয়ে আমরা আলোচনা করব। এর আগে আমি একটি ক্লাস করিয়ে দিয়েছি তোমাদেরকে, সেখানে দেখিয়েছিলাম যে মহাবিশ্ব কী জিনিস এবং মহাবিশ্ব থেকে কি করে নীহারিকা এলো, নীহারিকা থেকে তারপর আমরা শিখেছিলাম বিভিন্ন ছায়াপথ, তারপরে আমরা নক্ষত্র মণ্ডল এবং তারা চেনার বিভিন্ন উপায় এবং আরও অনেক কিছু। যারা এই ক্লাসে নতুন এসেছো তারা অবশ্যই করে আগের ক্লাসটি দেখে এই ক্লাসে তোমরা প্রবেশ করবে বা ক্লাসটা মনোযোগ সহকারে দেখবে। এবং নতুন হলে তোমরা এই ক্লাসটিকে, এই চ্যানেলটিকে অবশ্যই করে তোমরা সাবস্ক্রাইব করে নিও এবং পাশে বেল আইকনে ক্লিক করে দিও। এবং ভিডিওটা কেমন লাগলো বা ক্লাসটি কেমন লাগলো তোমরা পরবর্তীকালে তোমরা জানিয়ে দিও ক্লাস করতে করতে, এবং অবশ্যই করে সেটা লাইকও করে দিও। চলো আমরা আজকে ক্লাসটা শুরু করে দিই। এখানে আছে সৌরজগৎ বা সৌর পরিবার, অর্থাৎ আমি তোমাদের সামনে প্রত্যেকটা লাইন বাই লাইন পড়বো এবং সেই লাইনে কি বোঝাতে যাচ্ছে সেটা আমি বুঝিয়ে দেব। দেখো, বলছে আকাশগঙ্গার লক্ষ কোটি তারার মধ্যে একটি মাঝারি হলুদ তারা হলো সূর্য। এর আগে আমরা দেখেছিলাম যে আমরা একটা ছায়াপথে বাস করি। আমাদের যে ছায়াপথ মানে আমাদের যে সূর্য ছাড়া এবং বিভিন্ন গ্রহ এবং অন্যান্য নক্ষত্র কোন ছায়াপথের অন্তর্গত, তার নাম হলো আকাশগঙ্গা। অর্থাৎ আমাদের ছায়াপথের নাম হলো কি? আকাশগঙ্গা। এই আকাশগঙ্গা ছায়াপথে লক্ষ কোটি তারা আছে, তার মধ্যে মাঝারি হলুদ হলো সূর্য। অর্থাৎ বিভিন্ন তারার বিভিন্ন রং দেখে আমরা চিনতে পারি সেই তারার বয়স কত। যদি বা সেই তারাটা সাদা হয় অর্থাৎ সেটা সবথেকে উজ্জ্বল তারা। লাল তারা দেখবে উজ্জ্বল কম, অর্থাৎ আমরা এই তারার রং দেখে বলে দেবো কোন তারার উজ্জ্বল কম এবং কোন তারার উজ্জ্বল বেশি। তাহলে লাল তারার উষ্ণতা কম এবং সাদা তারার উষ্ণতা সব থেকে বেশি। এবং মাঝে যে তারাগুলো আছে যেমন হচ্ছে কি হলুদ তারা এবং হচ্ছে আমরা বলতে পারি যে নীল তারা, এটা কীরকম বা এদের বয়স কী করে নির্ণয় করব সেটা তোমরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও, কারণ এর আগে আমি ক্লাসের মধ্যে বিস্তারিত ব্যাখ্যা করে দিয়েছি। তারপরে দেখো কি বলছে প্রায় 460 কোটি বছর আগে মহাশূন্যে ভাসমান ধূলিকণা, হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের বিশাল মেঘ সংকুচিত হয়ে জমাট বেঁধে তৈরি হয় সূর্য। তাহলে আমি যদি বলা হয় সূর্য কিভাবে সৃষ্টি হয়েছে তোমরা এইটুকু বলতে পারবে। কি বলবে? প্রায় 460 কোটি বছর আগে মহাশূন্যে, যেহেতু মহাবিশ্ব সৃষ্টি হয়েছিল আজ থেকে 1400 কোটি বছর আগে, সেই কারণে বলছে প্রায় 460 কোটি বছর আগে মহাশূন্যে ভাসমান ধূলিকণা। কেন? নীহারিকা থেকে বিভিন্ন ধূলিকণা আসে, হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাসে। তাহলে কী কী গ্যাস হবে এখানে? হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস এবং বিভিন্ন ধূলিকণা গ্যাসের বিশাল মেঘ তৈরি করে। সেই মেঘগুলো কেমন হয়? সংকুচিত মানে তারা কাছাকাছি আসতে থাকে, সংকুচিত হয়ে জমাট বেঁধে তৈরি করে সূর্য। তাহলে সূর্য কিভাবে সৃষ্টি হলো তোমরা সেটা মুখস্থ করবে এখান থেকে এইটুকু। তারপরে দেখো, সদ্য জন্মানো মানে সবে জন্মেছে নক্ষত্রের মহাকর্ষের কারণে পরমাণুতে ধাক্কা লেগে প্রচণ্ড তাপ আর শক্তি তৈরি হয়। তাহলে এখানে আমরা কি পড়ছি? যখন এই যে সূর্য যখন জন্মালো তখন নক্ষত্রের মহাকর্ষের, আমরা দেখেছিলাম মহাবিশ্বে কি আকর্ষণ করে? মহাকর্ষ শক্তি আকর্ষণ করে, আর পৃথিবীর মধ্যে মাধ্যাকর্ষণ শক্তি আকর্ষণ করে। তাহলে যেহেতু মহাবিশ্বের কথা বলছি সেখানে বলছি মহাকর্ষের কারণে পরমাণুতে ধাক্কা লেগে। পরমাণু কি জিনিস? যে কোনো মৌলের ক্ষুদ্রতম অংশের নাম হলো পরমাণু। তাহলে পরমাণুতে ধাক্কা লেগে প্রচণ্ড তাপ আর শক্তি তৈরি হয়। তাহলে কি তৈরি হলো? প্রচণ্ড তাপ আর শক্তি তৈরি হলো। এর ফলে জ্বলন্ত আগুনের গোলার মতন সূর্য থেকে আলো ও উত্তাপ ছড়িয়ে পড়তে থাকে। তাহলে যখন একে অপরের সাথে সংঘর্ষ করলো বিভিন্ন পরমাণু তখন কি তৈরি হলো? জ্বলন্ত আগুনের গোলার মতন সূর্য, সেখান থেকে আমরা আলো পেলাম এবং কি পেলাম? উত্তাপ চারিদিকে ছড়িয়ে পড়তে থাকে। অবশিষ্ট ধূলিকণা, এই যে ধূলিকণা আছে না, এই যে ধূলিকণা গ্যাস সূর্যের আকর্ষণে সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করতে থাকে। তাহলে যখন পরমাণুতে ধাক্কা লাগলো, সেই ধাক্কা লাগার ফলে সেখান থেকে বিভিন্ন ধূলিকণা এবং গ্যাস সূর্যের আকর্ষণে, কেন সূর্যের আকর্ষণে? এর আগের ক্লাসে বলেছিলাম হালকা বস্তু ভারী বস্তুর দিকে চলে আসে। কেন? ভারী বস্তু সেই বস্তুকে হালকা বলে তাকে আকর্ষণ করে। তো সেই কারণে এই যে ধূলিকণা গ্যাস সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করতে থাকে। লক্ষ লক্ষ বছর ধরে এই ধুলোর মেঘ থেকে
তৈরি হয় পৃথিবী ও অন্য গ্রহ এবং উপগ্রহ। তাহলে আমরা বলতে পারি লক্ষ লক্ষ বছর ধরে ঘুরতে ঘুরতে কি তৈরি হয়, ধুলোর মেঘ থেকে আমাদের পৃথিবী, গ্রহ এবং অন্যান্য উপগ্রহগুলো আমাদের অস্তিত্বে আমরা দেখতে পাই। অর্থাৎ আমরা দেখলাম যে সৌরজগতের পরিবার হলো কারা, পৃথিবী সহ অন্যান্য গ্রহ এবং উপগ্রহ। এখনই আমরা দেখব এই সব কিছু বলছে, এই সব কিছু নিয়ে সৃষ্টি হয় সৌরজগৎ, যাকে ইংরেজিতে বলা হয় সোলার সিস্টেম বা সৌর পরিবার, যার কেন্দ্রে অবস্থান করছে স্বয়ং সূর্য। অর্থাৎ সৌরজগৎ বা সৌর পরিবারে কেন্দ্রে আছে কে, আমাদের সূর্য। কারণ সূর্যকে চারিদিকে সমস্ত গ্রহগুলো প্রদক্ষিণ করছে, সেটা আমরা দেখব। তাহলে সূর্যকে ঘিরে কে আছে, গ্রহ, উপগ্রহ, গ্রহাণুপুঞ্জ। আমরা গ্রহ বুঝলাম, উপগ্রহ যেমন একটা চাঁদ, গ্রহ কি, পৃথিবী একটা গ্রহ, উপগ্রহ চাঁদ, আর গ্রহাণুপুঞ্জ কি, ভালো করে লক্ষ্য করো। এই যে দেখো, এই যে মঙ্গল গ্রহ দেখতে পাচ্ছ তোমরা সকলে, দেখো ভালো করে দেখো, যাদের কাছে এই বইটা আছে বইটা ওপেন করে নাও। দেখো পেজ নাম্বার 4, এই যে মঙ্গল গ্রহ আছে, এই মঙ্গল গ্রহ আর বৃহস্পতি গ্রহের মাঝখানে দেখো বিভিন্ন এই যে গ্রহাণু আছে, একে বলে গ্রহাণুপুঞ্জ। অর্থাৎ এই দুটি গ্রহের মাঝখানে এরা আছে। মাঝে মাঝে তোমরা টিভিতে বিভিন্ন নিউজ চ্যানেলে খবরে শুনে থাকো যে বিভিন্ন উল্কা আমাদের পৃথিবীর দিকে ছুটে আসছে, অর্থাৎ এরা এখান থেকে ছুটে আসে, এখান থেকে এই মঙ্গল এবং বৃহস্পতি গ্রহের মাঝখানে। দেখো তো এই মঙ্গল গ্রহ আছে, এই দেখো এই পৃথিবী, এই জন্য আমরা পৃথিবীর দিকে ছুটে আসতে দেখি, কারণ পৃথিবীতে একটা মাধ্যাকর্ষণ শক্তি কাজ করে। তারপরে দেখো আমরা জানি এখানে আমরা সৌরজগতের কতগুলো গ্রহ দেখতে পাই। দেখো 2006 সালের আগে 9টি গ্রহ, এই কারণে আমরা তো ক্লাস যখন নিচু ক্লাসে পড়তাম সেখানে আমরা কি পড়েছিলাম, 9 নবম গ্রহ। এখন কিন্তু 9 নবম গ্রহ নেই, এখন 8টা গ্রহ হয়ে গেছে। দেখো প্রথমে আমরা দেখি সূর্যের সবথেকে কাছের গ্রহের নাম কি, বুধ। তারপর আছে কি, শুক্র গ্রহ। তারপরে দেখো পৃথিবী। তারপরে দেখো মঙ্গল, অর্থাৎ 1 2 3 4, অর্থাৎ পৃথিবী আমাদের দূরত্বের বিচারে 3 নম্বরে আছে। তারপর আছে দেখো মঙ্গল গ্রহ, মঙ্গল গ্রহর তারপর কি আছে, বৃহস্পতি। আর মঙ্গল বৃহস্পতির গ্রহের মাঝখানে কি আছে, বিভিন্ন গ্রহাণুপুঞ্জ, ধূমকেতু। তারপর কি আছে দেখো শনি গ্রহ, শনি গ্রহ দেখো বলয় আছে, এবং ইউরেনাস এরও দেখো বলয় আছে। তারপরে নেপচুন, তারপরে প্লুটো, সেরেস বলে একটা কি আছে, এও একটা বামন গ্রহ। বিভিন্ন রকম গ্রহ আছে, আমরা পরবর্তীকালে আমরা প্রত্যেকটা জিনিস আমরা খুব সুন্দর করে বুঝে বুঝে শিখবো। দেখো তারপরে দেখো এখানে কি বলছে, ছবি দেখে লিখে ফেলো। আচ্ছা তোমরা আমাকে আজকের কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে যে আমরা যে গ্রহগুলোর নাম পড়লাম এদের ইংরাজিতে কি কি নামে ডাকা হয়। আমি একটা দুটো বলে দিই, যেমন বুধকে আমরা মার্কিউরি বলি, শুক্রকে ভেনাস বলি, পৃথিবীকে আমরা আর্থ বলি। তাহলে এই যে মঙ্গলকে আমরা কি নামে ডাকবো এটা তোমরা অবশ্যই করে জানাবে, কারণ এই মঙ্গল গ্রহের আমাদের পৃথিবী থেকে বিভিন্ন অভিযান চালানো হয়েছিল আমাদের মঙ্গলযান, সেটা মঙ্গলযানের কি, মঙ্গলকে ইংলিশে কি বলা হয় সেটা অবশ্যই করে তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। এখন দেখো কি বলছে, ছবি দেখে লিখে ফেলো। দেখো সূর্যের সবচেয়ে কাছের গ্রহ কোনটি, একটু আগে আমরা পড়লাম বুধ হলো সবথেকে কাছের গ্রহ, বেশ ভালো। সবচেয়ে বড় কোন গ্রহটাকে মনে হচ্ছে, দেখো এখানে যতগুলো গ্রহ আছে সব থেকে বড় গ্রহ কোনটা বলে মনে হচ্ছে, দেখো এই বৃহস্পতি। তাহলে অর্থ কী হবে, বৃহস্পতি গ্রহ। তারপরে দেখো দূরত্বের বিচারে আমাদের পৃথিবী কত নম্বরে আছে, একটু আগে বলে দিলাম 3 নম্বরে, কারণ প্রথম নম্বরে বুধ আছে, তারপরে শুক্র, তারপরে আছে আমাদের পৃথিবী। দেখো তাহলে আমরা এখান থেকে 3টে প্রশ্ন উত্তর খুব সহজে পেয়ে গেলাম। দেখো বন্ধুরা মিলে সৌরজগতের একটা মডেল তৈরি করো। সৌরজগতের মডেল মানে যেমন এখানে বিভিন্ন, দেখো একটা খুব সুন্দর ছবি লেখা আছে, এটাকে একটা মডেলের মাধ্যমে প্রকাশ করতে বলছে। এখন আমরা পড়বো কি, দেখো আমরা যা ঠিকভাবে আঁকতে পারি না, কি ঠিক মতন আঁকতে পারি না। দেখো বলছে সৌরজগতের ঠিক ছবি আঁকা যায় না, সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। ভালো করে ব্যাপারটা বোঝো, সূর্য পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়, আর বৃহস্পতির মধ্যে ঢুকে যেতে পারে 1300 পৃথিবী। তাহলে চিন্তা করো পৃথিবী থেকে সূর্য কত গুণ বড়, 13 লক্ষ গুণ বড়, আর কত গুণ ভারী, সেটা 3 লক্ষ গুণ ভারী। আর বলছে বৃহস্পতি গ্রহের মধ্যে আমাদের পৃথিবী 1300 ঢুকে যেতে পারে। তাহলে বৃহস্পতি গ্রহ পৃথিবীর থেকে 1300 গুণ বড়। তাহলে কি করে একই ছবিতে সূর্য, বৃহস্পতি আর পৃথিবী একসাথে দেখানো যাবে? যেহেতু পৃথিবী তো ছোট, সে বৃহস্পতি গ্রহের থেকে হোক বা সূর্য থেকে হোক, তাহলে এই পৃথিবীতে বসে কি করে আমরা সূর্যের ছবি এবং বৃহস্পতি গ্রহের ছবি আঁকতে পারি? সেই কারণে বলছে সঠিকভাবে বা ঠিকভাবে আমরা আঁকতে পারি না।
তারপরে দেখো কি বলছে, সৌরজগতের যে ছবি আঁকা হয় তা শুধু সাধারণ ধারণা তৈরি করার জন্য। তাহলে আমরা যে সৌরজগতের ছবি আঁকি শুধুমাত্র আমরা সাধারণ ধারণার জন্য। এখান থেকে একটা আমি প্রশ্ন করি, আচ্ছা দেখো তো, সূর্যের সবথেকে কাছের গ্রহ কি? বুধ। তারপরে শুক্র গ্রহ। আচ্ছা বলো তো, বুধের পরে কিন্তু শুক্র, মানে এটা দ্বিতীয়তম স্থানে আছে দূরত্বের বিচারে। তারপরে কেন শুক্র গ্রহ বুধ গ্রহের থেকে বেশি গরম? এটা তোমরা কারণটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দিও। না পারলে আমি পরবর্তী ক্লাসে অবশ্যই এর অ্যান্সারটা বলে দেবো, তোমরা অবশ্যই পরবর্তী ক্লাসটা দেখো। তারপরে দেখো এখানে কি বলছে, কত অজানা কথা। দেখো কি কি আমরা অজানা কথা জানতে পারি, ভালো করে আমরা লক্ষ্য করি। বলছে সূর্যের বাইরের দিকের উষ্ণতা প্রায় ৬,০০০ ডিগ্রি সেলসিয়াস। ভালো করে ব্যাপারটা বোঝো। নর্মাল আমরা যেখানে বাস করি এই পশ্চিমবঙ্গে অথবা ভারতবর্ষে নর্মাল টেম্পারেচার বলা হয় ১৫ ডিগ্রি সেলসিয়াস। এখানে বলছে সূর্যের বাইরের দিকের উষ্ণতা কত? ৬,০০০ ডিগ্রি সেলসিয়াস, এবং সেটা ভিতরের দিকে উষ্ণতা প্রায় 1.5 কোটি ডিগ্রি সেলসিয়াস হয়। একবার কল্পনা করে দেখছো সূর্যের বাইরে আর ভিতরের মধ্যে কতটা ডিফারেন্স আছে। বাইরে আছে ৬,০০০ ডিগ্রি সেলসিয়াস, আর সূর্যের মূল জায়গা কেন্দ্রে আছে কত? ১.৫ কোটি ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এটা অবশ্যই মনে রাখবে, তাহলে বাইরে ৬,০০০ ডিগ্রি সেলসিয়াস আর ভিতরে ১.৫ কোটি, অর্থাৎ 1.5 কোটি। তারপরে দেখো পৃথিবীর চেয়ে সূর্য ১৩ লক্ষ গুণ বড় আর ৩ লক্ষ গুণ ভারী। এটা আমি আগে বলে দিয়েছি। এখান থেকে বিভিন্ন ছোট ছোট কোশ্চেন আসতে পারে যে পৃথিবীর চেয়ে সূর্য কত গুণ বড়? আমরা বলবো ১৩ লক্ষ গুণ বড়। কত গুণ ভারী? ৩ লক্ষ গুণ ভারী। এটাও হয়ে গেল তোমাদের। তারপরে দেখো সূর্যের রশ্মি আমাদের গায়ে লাগে বা আমাদের পৃথিবীতে পৌঁছায়, বলছে সেটা ২০০ কোটি ভাগের ১ ভাগ মাত্র পৃথিবীতে এসে পৌঁছায়। তাহলে পৃথিবীতে আমাদের আলো সূর্য থেকে মাত্র ১ ভাগ আসে। কততম ভাগের? ২০০ কোটি ভাগের। এখানে ১ টাকা ২ টাকার কথা বলেছে না, এখানে ১০০ ২০০ নয়, এখানে ১০০০ ২০০০ নয়, ১ লাখ ২ লাখ নয়, ১ কোটি ২ কোটি নয়, বলছে ২০০ কোটি ভাগের ১ ভাগ মাত্র পৃথিবীতে এসে পৌঁছায়। অর্থাৎ পরিমাণটা ভালো করে বোঝো। যদি আমি বলা হয় আমার কাছে ২০০ কোটি টাকা আছে, আমি তার থেকে তোমাকে মাত্র ১ টাকা দেব, তার মানে পরিমাণটা দেখছো কত ক্ষুদ্র। তারপরে দেখো কি বলছি, সূর্যের মতো মাঝারি হলুদ নক্ষত্রের আয়ু সাধারণত ১,০০০ কোটি বছর। তাহলে সূর্যের মতন হলুদ যে নক্ষত্র দেখতে পাই মাঝারি হলুদ রঙের, তাদের আয়ু মোটামুটি বলা যেতে পারে ১,০০০ কোটি বছর। অলরেডি আমাদের সূর্যের বয়স ৫০০ কোটি বছর পার হয়ে গেছে। তাহলে হিসাব করে দেখো আর সূর্যের বয়স আর কত বাকি আছে, প্রায় ৫০০ কোটি বলতে পারি। আমি কেন প্রায় কথাটা উল্লেখ করছি, কারণ সঠিকভাবে বলা অসম্ভব, সেটা বিভিন্ন কারণের উপর নির্ভর করবে সূর্যের অস্তিত্ব। তারপরে দেখো তার পরের পয়েন্টটা কি বলছে, চাঁদ সূর্যের তুলনায় বহুগুণ ছোট হলেও, ভালো করে কথাটা শোনো, চাঁদ সূর্যের তুলনায় বহুগুণ ছোট হলেও সূর্যের থেকে অনেক বেশি কাছে আছে। তাই পৃথিবী থেকে চাঁদ আর সূর্য দুটোই প্রায় সমান আকারের মনে হয়। দেখো সূর্য পৃথিবী থেকে অনেকটা দূরে, কত দূরে? ১৫ কোটি কিলোমিটার দূরে। আর ঠিক তদ্রূপ চাঁদ পৃথিবীর খুব কাছাকাছি আছে। সেই কারণে চাঁদ এবং সূর্য মোটামুটি একই আকারে আমাদের মনে হয়। অর্থাৎ এখানে তার পরের পয়েন্টটা এখানে দেখে নেব কি বলছে, সূর্যের গায়ে যেখানে উত্তাপ একটু কম, মানে যেখানে উষ্ণতা একটু কম, আর সে জায়গাগুলো একটু কম উজ্জ্বল। তাহলে যেখানে উত্তাপ কম সেখানে কম উজ্জ্বল হবে, তাই কালো দাগের মতন দেখায়। এগুলো হলো সৌর কলঙ্ক। আমরা বলি না সূর্যের বিভিন্ন কলঙ্ক আছে, অ্যাকচুয়ালি সূর্যের কলঙ্ক নয়, যেখানে তাপ কম আছে বা উষ্ণতা কম আছে সেখানে কম উজ্জ্বল, সেই কারণে আমাদের মনে হয় এটা সৌর কলঙ্ক। অর্থাৎ আমরা কি নাম দিচ্ছি? সৌর কলঙ্ক। যেখানে সূর্যের কম উষ্ণতা কম উজ্জ্বল সেই জায়গাটাকে আমরা বলবো সৌর কলঙ্ক। তারপরে দেখো এখানে কি বলছে, বলছে আকাশগঙ্গা। আকাশগঙ্গাটা কি? আমাদের একটা ছায়াপথের নাম। এই আকাশগঙ্গা ছায়াপথের কেন্দ্র থেকে কিছুটা দূরে প্রান্তভাগে রয়েছে আমাদের সৌরজগৎ। এই যে সূর্যের যে জগৎ বা সৌরজগৎ, এটা কোথায় অবস্থিত? আকাশগঙ্গা ছায়াপথের কেন্দ্র মানে মাঝখান থেকে কিছুটা দূরে প্রান্তভাগে রয়েছে আমাদের সৌরজগৎ। তাহলে এখান থেকে আমরা অনেকগুলো অজানা কথা শিখে নিলাম। এই পয়েন্টগুলো অবশ্যই তোমরা মনে রাখবে, যাতে পরীক্ষায় তোমাদের খুব সহজে প্রশ্নের উত্তরগুলো পারো। তারপরে দেখো এখানে কি বলছে, এখানে দেখো একটা ছবি দেওয়া আছে, এখানে কিছু লেখা আছে, লেখাটা ভালো করে আমরা পড়ে নিই। বলছে
সূর্যের বাইরের অংশ হলো করোনা। কোনটাকে বলছে? সূর্যের আমরা যে বাইরের অংশ দেখতে পাই, মানে এইটা দেখো, ভালো করে লক্ষ্য করো, এই যে দেখাচ্ছ, এই যে একটা দেখো আলোকিত হয়ে আছে, এইটা হলো করোনা। তাহলে সূর্যের বাইরের অংশ হলো করোনা। ছোট ছোট বিস্ফোরণ হলে প্রচুর পরিমাণে আয়নিত কণা মানে যেগুলো রিফ্লেকশন হয়, আয়নিত কণা, গ্যাস, রশ্মি চারিদিকে ছড়িয়ে পড়ে, একে সৌরঝড় বলে। অর্থাৎ পরীক্ষায় আসতে পারে সৌরঝড় কাকে বলে। আমরা কি বলবো? সূর্যের বাইরের অংশ অর্থাৎ করোনা ছোট ছোট বিস্ফোরণ হলে প্রচুর পরিমাণে আয়নিত কণা, গ্যাস, রশ্মি চারিদিকে ছড়িয়ে পড়ে, একে কি বলে? সৌরঝড় বলে। তারপরে কি বলছে? প্রতি 11 বছর অন্তর এই ঝড় জোরালো হয়। তাহলে কত বছর অন্তর হয়? প্রতি 11 বছর অন্তর এই ঝড় জোরালো হয়। তখন পৃথিবীর কৃত্রিম উপগ্রহ যোগাযোগ ব্যবস্থায় গোলযোগ দেখা দেয়। তাহলে যখন প্রতি 11 বছর অন্তর এই রকম সৌরঝড় হয়, তখন আমাদের পৃথিবীর মধ্যে যে কৃত্রিম যে উপগ্রহগুলো আমরা উপরে পাঠাই, কৃত্রিম উপগ্রহ মানে স্যাটেলাইটগুলো, এবং যোগাযোগ কমিউনিকেশন যে সিস্টেমগুলো, সেগুলো কি দেখা দেয়? গোলযোগ দেখা দেয়। তাহলে আমরা কিসের মাধ্যমে দেখতে পেলাম? সোলার সিস্টেমের মাধ্যমে এই সমস্যাগুলো দেখতে পেলাম। তারপরে দেখো কি বলছে এখানে, দেখো যখনই সূর্য গ্রহণ হয়, দেখো বলছে খালি চোখে সূর্যের দিকে তাকাতে নেই। কেন তাকাতে নেই? কারণ আমাদের চোখের মধ্যে যে রেটিনা আছে, রেটিনা পুড়ে গিয়ে চোখের ক্ষতি হতে পারে। তাই সূর্যগ্রহণের সময়ও খালি চোখে সূর্যের দিকে তাকাবে না। একটা স্পেশাল একটা গ্লাস পাওয়া যায়, সেই গ্লাস নিয়ে চোখ দিয়ে তাকালে আমাদের চোখের কোনো ক্ষতি করে না। অর্থাৎ আমরা এখানে কত অজানা কথা এবং সূর্যের মধ্যে যে আমরা সৌরঝড় এবং আমরা সূর্যগ্রহণের বেশ কিছু কথা আমরা এখানে দেখে নিলাম। তারপরে দেখো কি বলছে, এখানে বলছে সূর্যাস্তের পর পশ্চিম আকাশে সবথেকে উজ্জ্বল একটা জ্যোতিষ্ক দেখা যায়, তার নাম হলো সন্ধ্যা তারা। ভালো করে কথাটা বোঝো। যখন সূর্য ডুবে যাচ্ছে, আমরা কোন আকাশে তাকাবো? পশ্চিম আকাশে। তাহলে পশ্চিম আকাশে সবথেকে উজ্জ্বল একটি তারা দেখা যায়, জ্যোতিষ্ক দেখা যায়, তার নাম হলো সন্ধ্যা তারা, মানে সন্ধ্যাবেলা ওটাই, এই জন্য সন্ধ্যা তারা। কিন্তু ভালো করে লক্ষ্য করলে দেখবে ওটা তারার মতন মোটেও মিটমিট করে না, ওটা আসলে শুক্র গ্রহ। অর্থাৎ আমরা পৃথিবী থেকে শুক্র গ্রহ দেখতে পাই প্রতিদিন পশ্চিম আকাশে সন্ধ্যাবেলায়। তারপরে দেখো এই শুক্র গ্রহকে সন্ধ্যাবেলা ছাড়া আর কোন সময়ে আকাশের কোন দিকে দেখা যায় জানো? শুধু সন্ধ্যাবেলায় তো আমরা পশ্চিম আকাশে দেখতে পেলাম, কিন্তু এই শুক্র গ্রহ সন্ধ্যাবেলা ছাড়াও আর একটা সময় ওঠে, সেটা কোন দিকে? সেটাকে বলছে এই শুক্র গ্রহের মতন আরও 7টা গ্রহ আছে সূর্যের পরিবারে। অর্থাৎ এটা আমরা দেখব যে আকাশে কোন দিকে দেখা যায়। এটা থেকে ভোরের বেলায় পূর্ব আকাশে দেখা যায় এই সন্ধ্যা তারা। অর্থাৎ আমরা এখন পড়ব গ্রহের সম্বন্ধে পরিচিতি। দেখো গ্রহ আমরা কাকে বলে? গ্রহকে ইংলিশ থেকে বলা হয় কি? প্ল্যানেট। অর্থাৎ গ্রহকে আমরা বলবো প্ল্যানেট। দেখো বলছে গ্রহের নিজস্ব আলো ও উত্তাপ নেই। আমরা যে আমাদের পৃথিবীতে যে আলো পাই, এটা কার জন্য? এটা সূর্যের কারণে। কারণ সূর্যেই আলোকিত আমাদের পৃথিবী হয়, বিভিন্ন রিফ্লেক্স, প্রতিফলনের কারণ আর প্রতিসরণের কারণ। দেখো গ্রহের নিজস্ব আলো ও উত্তাপ নেই, নক্ষত্রের আলোয় আলোকিত হয়। নক্ষত্রের আকর্ষণে নক্ষত্রের চারিদিকে ঘোরে কে? আমাদের পৃথিবী ছাড়া অন্যান্য গ্রহ। গ্রহ নক্ষত্রের চেয়ে অনেক ছোট হয়। কত ছোট হয়? পৃথিবী থেকে আমাদের সূর্য কত গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। তাহলে আমরা অন্যভাবে বলতে পারি পৃথিবী সূর্যের থেকে 13 লক্ষ গুণ ছোট। বেশ ভালো। এবার দেখো গ্রহ সম্বন্ধে আরও কিছু বেশ ধারণা দিয়েছে, ভালো করে লক্ষ্য করো। সৌর পরিবারের ভেতরের দিকে বলা হয় অন্তস্থ গ্রহ। কি কি গ্রহ আছে? পৃথিবীর ভিতরের দিকে দেখো 4টি গ্রহ আছে। একটা হলো বুধ গ্রহ, অপরটি হলো শুক্র, তারপরে পৃথিবী, তারপরে মঙ্গল। সৌর পরিবারের বাইরের দিকে মানে বহিস্থ আবার 4টি গ্রহ আছে। একটি হলো বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। প্রতিটা গ্রহের কেন্দ্র দিয়ে একটা সরলরেখা কল্পনা করা হয়েছে, যাকে অক্ষ বলে। ভালো করে ব্যাপারটা বোঝো। বলছে প্রতিটা গ্রহের কেন্দ্র দিয়ে মানে মাঝখান দিয়ে একটা সরল রেখা কল্পনা করা হয়েছে, যাকে অক্ষ বলে। তাহলে সৌর পরিবারের প্রত্যেকটি গ্রহ নিজের অক্ষের চারিদিকে ঘুরছে, একেই বলে আবর্তন। তাহলে আবর্তন কাকে বলে? যখন বিভিন্ন গ্রহ নিজের অক্ষের চারিদিকে ঘুরপাক খাচ্ছে, একেই বলবো আমরা আবর্তন। নিজের অক্ষের চারিদিকে ঘোরার সাথে সাথে প্রতিটা গ্রহে বা প্রতিটি গ্রহ সূর্যের চারিদিকে ঘুরছে। যেমনই
অক্ষে চারিদিকে ঘুরতে ঘুরতে যখন সূর্য চারিদিকে পাক খাচ্ছে তখন আমরা তাকে কি বলবো? পরিক্রমণ, যার অপর নাম বার্ষিক। তা দেখো, গ্রহ সূর্য চারিদিকে ঘুরছে, একে বলে পরিক্রমণ। শুক্র ও ইউরেনাস বাদে প্রত্যেকটি গ্রহই ঘড়ির কাঁটার বিপরীত দিকে অর্থাৎ পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে। তাহলে আমাদের সৌরজগতে যে 8টি গ্রহ আছে, 8টি গ্রহের মধ্যে 6টি গ্রহ ঘড়ির কাঁটার বিপরীত দিকে অর্থাৎ পশ্চিম থেকে পূর্ব দিকে, 2টি গ্রহ অর্থাৎ শুক্র গ্রহ আর ইউরেনাস গ্রহ কোন দিক ঘোরে দেখো, পূর্ব থেকে পশ্চিমে এই গ্রহগুলো ঘোরে। কিন্তু এখানে কি বলছে দেখো, বলছে শুক্র গ্রহ ঘোরে পূর্ব থেকে পশ্চিমে, আর ইউরেনাস যে গ্রহটা আছে সেটা উত্তর দক্ষিণে ঘোরে। অর্থাৎ সিম্পল আমরা কি বলতে পারি যে সৌরজগতে 8টি গ্রহের মধ্যে 6টি গ্রহ ঘোরে আমাদের পশ্চিম থেকে পূর্ব দিকে, শুক্র গ্রহ ঘোরে উল্টো মানে পূর্ব থেকে পশ্চিমে, আর ইউরেনাস উত্তর থেকে দক্ষিণে ঘোরে। অর্থাৎ আমরা এখানে বিভিন্ন ঘোরা সম্বন্ধে বা আবর্তন বা পরিক্রমণ সম্বন্ধে আমরা বুঝতে পারলাম। তারপরে দেখো এখানে কি লেখা আছে, বলছে বিরাট বড় লাট্টু পাড়া। যেমন দেখো, বৃহস্পতি সব থেকে বড় একটা গ্রহ, তারপরে শনি, ইউরেনাস, নেপচুন, তারপরে এদের 4টে ছোট ছোট গ্রহ আছে, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল। এখানে সেই কথাগুলো লেখা আছে। বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন হলো অতিকায় গ্যাসীয়। শুক্র, মঙ্গল আকৃতি আয়তনে অনেকটা পৃথিবীর মতন। কেন? এগুলো পৃথিবীর কাছাকাছি আছে বলে, সেই জন্য এর আকৃতি আমরা সলিড পাই এবং এর আকৃতি এইরকমই। সৌরজগতের গ্রহেদের মজার কথা, এই ক্লাসটি আমরা কালকের এই যে টপিকটা যেটা আছে এটা আমরা কালকের ক্লাসের মধ্যে আলোচনা করব। এতক্ষণ ধরে যারা এই ক্লাসটি দেখলে তাদেরকে অবশ্যই অনেক অনেক ধন্যবাদ। যারা নতুন এসেছো এই ক্লাসে, অবশ্যই আগের ক্লাসটি দেখে এই ক্লাসটা তোমরা অ্যাটেন্ড করো এবং তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। এটাকে তোমরা সাবস্ক্রাইব করে নিও নতুন হয়ে থাকলে, এবং পাশে বেল আইকনে ক্লিক করে দিও, এবং যেতে যেতে লাইকটা অবশ্যই করে দিও, এবং প্রত্যেকে নেক্সট ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো। এই বলে আজ এই ক্লাসটি এখানে সমাপ্ত করলাম।